আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 25 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, পৃথক মামলায় আচার্য মাহবুবুলের রিমান্ড চাইল শ্রীভূমি পুলিশ। কারাগারে গিয়ে মাহবুবুল হকের সঙ্গে দেখা করলেন শরীফুজ্জামান রজতরা। আমি উত্তর পূর্বের সংস্কৃতির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বললেন প্রধানমন্ত্রী মোদী। 8,888 শিল্পীর যুবরের জঙ্কার আর বাদলে মুখরিত সরুসজাই স্টেডিয়াম। দিল্লির সঙ্গে সম্পর্ক ঢাকাকে স্থির করতে হবে, কড়া বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। শিলচরে দুদিনের কিষাণ মেলা শুরু। স্কুল ইউনিফর্মের গুণগত মান নিয়ে কোনো আপোষ নয়, কড়া বার্তা হাইলাকান্দির জেলা শাসকের। এবং সর্বশেষ খবরটি হলো, অখিল গগৈর স্ত্রী সুন্দরী তরুণী মিস ইন্ডিয়া মন্তব্যের পর ক্ষমা চাইলেন আজমল। এবারে শুনুন বিস্তারিত খবর। পাথারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুল মামলায় ইউএস টিমের আচার্য মাহবুবুল হককে রিমান্ডে নিতে চাইছে পুলিশ। গত শনিবার একটি মামলায় আদালতে রিমান্ডের আবেদন জানিয়ে ব্যর্থ হয়েছে পুলিশ। ফলে সোমবার আরেকটি মামলায় আদালতে রিমান্ডের আবেদন জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছে পুলিশ। আজ দুপুর 3টার মধ্যে মাহবুবুলের মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ইউএস টিমের উপাচার্য মাহবুবুল হকের গ্রেফতারিতে রাজ্য জুড়ে চর্চার সৃষ্টি হয়েছে। তাকে রিমান্ডে নিতে চাইছে পুলিশ। গত শনিবার গুয়াহাটি থেকে শ্রীভূমি নিয়ে আসার পরই আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। তবে নিরাশ হতে হয় পুলিশকে। রাত প্রায় 12টা পর্যন্ত চলা মামলায় মাহবুবুলকে স্বস্তি দিয়ে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেয় পুলিশ। ফলে সোমবার অপর একটি মামলা 95 ফের মাহবুবুলকে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতের দ্বারস্থ হয় পুলিশ। এদিনও রাত প্রায় 8টা পর্যন্ত আদালতে শুনানি চলে। তবে আগের মামলায় স্বস্তি পেলেও সোমবারের মামলায় অস্বস্তিতে পড়েছেন মাহবুবুল। এদিন পুলিশের রিমান্ডের আবেদন খারিজ করেনি আদালত। সরকারি আইনজীবী জানিয়েছেন, আজ দুপুর 3টার মধ্যে মাহবুবুলের মেডিকেল রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। এই রিপোর্টের উপর ভিত্তি করেই রিমান্ড দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত নেবে আদালত। তবে এই মামলায় মাহবুবুলকে রিমান্ডে পাঠানোর সম্ভাবনা রয়েছে বলে আশা ব্যক্ত করেছেন আইনজীবী। পাথারকান্দির সার্কেল অফিসারের দায়ের করা দ্বিতীয় মামলায় সবকটি দ্বারাও জামিন অযোগ্য বলে জানা গেছে। অপরদিকে কারাগারে গিয়ে মাহবুবুল হকের সঙ্গে দেখা করলেন শরীফুজ্জামান রজতরা। উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার ক্ষেত্রে এক নামী ব্যক্তিত্ব ইউএস টিমের আচার্য মাহবুবুল হক, কিন্তু তাকে দীর্ঘদিন ধরে টার্গেট করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি খেলায় নেমে একের পর এক ফাউল করে চলেছেন। এই খেলায় রেফারির ভূমিকায় রয়েছেন জনগণ। আগামী নির্বাচনে জনগণ মুখ্যমন্ত্রীকে রেড কার্ড দেখিয়ে খেলা থেকে বের করে দেবেন। সোমবার সংবাদ মাধ্যমের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেছেন আসাম প্রদেশ কংগ্রেসের উপসভাপতি শরীফুজ্জামান লস্কর। তিনি বলেন, প্রদেশ কংগ্রেস মাহবুবুলের পাশে রয়েছে। প্রদেশ সভাপতির নির্দেশে শ্রীভূমি জেলা কারাগারে এসে দেখা করেছি মাহবুবুলের সঙ্গে। ইউএসটিএম নিয়ে আগ্রাসী মেজাজে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। পাথারকান্দির পাবলিক সেন্ট্রাল স্কুলের একটি মামলায় গত 3 দিন ধরে জেলা কারাগারে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন মাহবুবুল, কিন্তু তার হয়ে ব্যাট ধরেছে প্রদেশ কংগ্রেস। দলের তাবড় নেতা মাহবুবুলের হয়ে আসাম সরকারকে আক্রমণ করে চলেছেন। সোমবার ভূপেন বোরার নির্দেশে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ দলীয় কর্মীদের নিয়ে কারাগারে এসে মাহবুবুলের সঙ্গে দেখা করেছেন শরীফুজ্জামান। দীর্ঘ সময় কথা বলেছেন তার সঙ্গে। পরে শরীফুজ্জামান সংবাদ মাধ্যমকে ফোন করে বলেন, মাহবুবুলের সঙ্গে অন্যায় হয়েছে, তাকে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছে। মাহবুবুল শিক্ষাক্ষেত্রে একজন বিরল ব্যক্তিত্ব, শিক্ষার প্রসারে কাজ করছেন তিনি। হিমন্ত বিশ্ব গত কমাস থেকে তাকে টার্গেট করছেন, আর এখন একটি ইস্যু হয়ে তাকে গ্রেফতার করিয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মা ক্ষমতার অপব্যবহার করে চলেছেন। তার প্রচ্ছন্ন মদতে বিরোধী নেতাদের উপর আক্রমণ চলছে। গত কদিন আগে সাংসদ রকিবুল হোসেনের উপর হামলাকারীদের আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি। উন্নয়ন বাদ দিয়ে বিরোধী নেতাদের স্ত্রীকে নিয়ে আলটপকা মন্তব্য করে চলেছেন তিনি। একবার গৌরব গগৈ তো একবার অখিল গগৈর স্ত্রীকে নিয়ে মন্তব্য করেছেন। এমনকি দেশের বিদেশ মন্ত্রীর ভারতীয় নাগরিকত্ব পাওয়া নিয়ে আলটপকা মন্তব্য করে চলেছেন। হিমন্ত বিশ্ব যে খেলা শুরু করেছেন তা গণতন্ত্রের জন্য অশুভনীয়। তিনি একের পর এক ফাউল করে চলেছেন, কিন্তু এবার রেফারির ভূমিকায় জনগণ রয়েছেন। ইতিমধ্যে জনগণ তাকে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে জনগণ তাকে রেড কার্ড দেখিয়ে মাঠ থেকে তাড়িয়ে দেবেন, মন্তব্য করেন শরীফুজ্জামান লস্কর। অপরদিকে আমি উত্তর পূর্বের সংস্কৃতির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বললেন প্রধানমন্ত্রী মোদী। 8,888 শিল্পীর যুবরের জঙ্কার আর বাদলে মুখরিত সরুসজাই।
ঠিক এমন ভাষণ শুনতে চাইছিল উন্মুখ সরুসুজাই, আর ঠিক তেমনই ভাষণ দিলেন তিনি। একদিকে বললেন আমি এখন উত্তর পূর্বের সমৃদ্ধ সংস্কৃতির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আবার অন্যদিকে বললেন একজন চাওয়ালার চেয়ে চায়ের গ্রান ভালো আর কে বুঝতে পারে। একদিকে বললেন আমি দেশের প্রধানমন্ত্রী যিনি কাজিরাঙ্গায় পা রেখেছেন, কাজিরাঙ্গার জৈব বৈচিত্র্যকে সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন। তারপর বলেছেন আসামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার সম্মান জানিয়ে আমরা অসমীয়াকে দ্রৌপদী ভাষার মর্যাদা দিয়েছি। সরুসুজাইয়ের ভিড়েটাসা স্টেডিয়াম মুহুর্মুহু করতালিতে ফেটে পড়েছে, ফেটে পড়ারই কথা, কারণ বক্তা যে তিনি নরেন্দ্র মোদী। এদিন আসামের চা বাগানের 200 বছর উপলক্ষে চা বাগানের 8,888 অধিবাসী যুবক যুবতীর যুবরের জঙ্কার আর মাদলের শব্দ উপভোগ করল সমগ্র দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 200-রও বেশি বিদেশি প্রতিনিধির উপস্থিতিতে আসামের চা বাগানের আদিবাসী যুবক যুবতীর দৃষ্টিনন্দন যুবর নৃত্যের আকর্ষণীয় প্রদর্শনী সকলকে মুগ্ধ করেছে। সোমবার গুয়াহাটির সরুসুজাই স্টেডিয়ামে আয়োজিত বিশ্ব রেকর্ডের এই অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুবর নৃত্যের কলাকুশলীদের উৎসাহিত করে বলেন, আগে আসাম তথা উত্তর পূর্বের বিকাশ উপেক্ষিত ছিল, ফলে অঞ্চলটির বিশাল সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু বিজেপি সরকারের আমলে উত্তর পূর্বের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি নিজেই, বলেছেন মোদী। তিনি দাবি করে বলেন, কাজিরাঙ্গা সফরের পর বিশ্বের দরবারে কাজিরাঙ্গাকে পরিচয় করে দেওয়া প্রথম প্রধানমন্ত্রী তিনি। সরুসুজাই স্টেডিয়ামের পরিবেশ দেখে আপ্লুত প্রধানমন্ত্রী বলেন, এটা এক অভূতপূর্ব দৃশ্য, যেখানে কেবল উৎসাহ উল্লাস আর গুঞ্জন। চা বাগানের আদিবাসী শিল্পীদের সুগন্ধি ও সুন্দরবন দুটি রয়েছে। তিনি যে একসময় চা বিক্রি করতেন সে কথা স্মরণ করিয়ে দিয়ে চা বাগানের যুবক যুবতীদের লক্ষ্য করে প্রধানমন্ত্রী বলেন, চায়ের আসল গন্ধ আর রং একমাত্র চাওয়ালাই জানে। এই চা বাগানের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 2023 সালে 11,000 শিল্পীর বিহু নৃত্যের অনুষ্ঠান আজও ভুলতে পারেনি। এমনই এক মনোরম দৃশ্য পুনরায় উপভোগ করার সুযোগ পেয়েছি। এজন্য আসামের তেজস্বী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভুলেননি প্রধানমন্ত্রী। যুবরের কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই যুবর নৃত্য কেবল আসামের গৌরব নয়, তাতে ভারতের বৈচিত্র্য প্রতিফলিত হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত মঞ্চে উপস্থিত রয়েছেন, সেই সঙ্গে সমগ্র দেশের জনতা টিভি চ্যানেলের সামনে অপেক্ষা করছেন যুবরের জঙ্কার উপভোগ করার জন্য, মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী চোরাইদেও মৈদাম ও অসমীয়া ভাষাকে দ্রৌপদী ভাষার মর্যাদার প্রসঙ্গ টেনে বলেন, বিজেপি সরকার চা জনগোষ্ঠী ও আদিবাসীদের বিকাশে কাজ করছে। চা জনগোষ্ঠীর গর্ভবতী মহিলাদের 15,000 টাকা প্রদান, চা বাগানে লোকের স্বাস্থ্যের উন্নতির জন্য 350টি আয়ুষ্মান মন্দির স্থাপন, চা বাগানে মডেল স্কুল নির্মাণ ইত্যাদি রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। উল্লেখ্য, যুবর নৃত্যের অনুষ্ঠান উপভোগ করার জন্য নির্ধারিত সময়ের আগে স্টেডিয়াম পরিপূর্ণ হয়ে যায়। উপচে পড়া ভিড়ে কার্যত তিল দাঁড়ানোর জায়গা ছিল না। একাধিক মন্ত্রীকে ভিড় নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। এদিন বিহার থেকে 22 জনের বিশেষ বিমানে গুয়াহাটি আসেন প্রধানমন্ত্রী, তবে নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা দেরিতে বিমানটি অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্ত, রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বিমানবন্দর থেকে রোড শো করে প্রধানমন্ত্রী মোদী সরুসুজাই স্টেডিয়ামে উপস্থিত হন। রাস্তার দুই পাশে অগণন লোকের অভিবাদন গ্রহণ করেন তিনি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরের পথে আসামের বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি প্রদর্শন করা হয়। অপরদিকে ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায় তা বাংলাদেশকে স্থির করতে হবে। একদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা, আর অপরদিকে একের পর এক ভারত বিরোধী বয়ানবাজি কিংবা গতিবিধি মোটেও গ্রহণযোগ্য নয়। তাই অপার বাংলার নেতৃত্বকে এ বিষয়ে নির্দিষ্ট অবস্থান নিতে হবে। এ ভাষাতেই এবার বাংলাদেশের ইউনুস প্রশাসনকে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইউনুস সরকারের উপদেষ্টাদের লাগাতার ভারত বিরোধী বক্তব্যে বিরক্ত জয়শঙ্কর বলেছেন, দুরকম কথা চলতে পারে না। একদিকে সরকারের একাংশ ভালো সম্পর্কের কথা বলবেন, অপরদিকে আরো একাংশ উল্টো কথা বলবেন, এটা চলতে পারে না। নাম না করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের উদ্দেশ্যে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, আপনারা মনস্থির করুন কি চান। গত সপ্তাহে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, বাংলাদেশের উপদেষ্টাদের একাংশের ভারত বিরোধী মন্তব্যে নতুন দিল্লি বিরক্ত, ভারত এ বিষয়ে নজর রাখছে। দিন 7 আগে ওমানের রাজধানী মাস্কটে ভারত মহাসাগরীয় দেশগুলির সম্মেলনের ফাঁকে বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন ও জয়শঙ্করের একান্ত বৈঠক হয়। সেই বৈঠকে হোসেন জানান, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ।
দেশে ফিরেও একই কথা বলেন তিনি। বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রকের প্রেস বিবৃতিতেও একই কথা বলা হয়। পরে বিদেশ মন্ত্রক জানায়, নাম না করে বাংলাদেশকে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে সতর্ক থাকতে জয়শঙ্কর বাংলাদেশের বিদেশ উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন। লক্ষণীয় হলো, তৌহিদ হোসেন ও তার মন্ত্রক যাই বলুন না কেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামরা ভারতের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করে চলেছেন। এপ্রিলে ব্যাংককে বিমস্টেকের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা নিয়ে যখন দুদেশের কূটনৈতিক মহলে আলাপ আলোচনা চলছে, তখন উপদেষ্টাদের একাংশের ভারত বিরোধী মন্তব্যে বিরক্ত নতুন দিল্লি। জয়শঙ্কর বলেছেন, সকালে ঘুম থেকে ওঠার পর যদি শুনেন ও কারণে আপনাকে দোষারোপ করা হয়েছে, তাহলে কি ভালো লাগে? বাংলাদেশ সরকারের একাংশ যে কোনো বিষয়ে ভারতকে কাঠগড়ায় তুলছে। অপরদিকে কেন্দ্র সরকারের আত্মা প্রকল্পের অধীনে সোমবার শিলচরে কৃষক মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বরঠাকুর, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, প্রাক্তন জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, ডাক্তার হিমাংশু মিশ্র, কৃষি বিজ্ঞান কেন্দ্রের বৈজ্ঞানিক ও প্রধান ডাক্তার অজিত তেওয়ার, আসাম বিশ্ববিদ্যালয়। মেলায় কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর স্টল সাজিয়ে স্থানীয় কৃষকদের উৎসাহিত করার প্রয়াস করেছেন উদ্যোক্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আয়োজকরা জানান, কৃষি সহ আনুষঙ্গিক যেসব বিষয় রয়েছে সেগুলোর আধুনিক প্রযুক্তি কৃষকদের মধ্যে প্রচার করার পাশাপাশি এই মেলার মাধ্যমে শিক্ষণীয় বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে স্থানীয় কৃষকদের জ্ঞান সম্প্রসারণ করার উদ্দেশ্যে এই জেলায় মূলত কিষাণ মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও কাছাড়ের যেসব ফার্মার কোম্পানি ও অনেক উদ্যমী কৃষক রয়েছেন যারা কৃষিকাজের মাধ্যমে সফল হয়েছেন, তাদেরকেও মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে ওদের দেখে অন্যান্য কৃষকরাও আগামীতে সফল রাস্তায় এগিয়ে যেতে পারেন। অপরদিকে হাইলাকান্দিতে স্কুল ইউনিফর্ম নিয়ে প্রশাসনিক বৈঠকে কোনোভাবেই পড়ুয়াদের ইউনিফর্মের গুণগত মান নিয়ে আপোষ করা হবে না। প্রতিটি সাপ্লায়ারদের প্রতি এভাবেই বার্তা দিলেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে। সোমবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে সমগ্র শিক্ষা অভিযান মিশনের অন্তর্গত বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম প্রদান করার জন্য বরাদ্দপ্রাপ্ত সাপ্লায়ারদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। শুরুতে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদীপ রায় জানান, সমগ্র শিক্ষা অভিযান মিশনের অন্তর্গত হাইলাকান্দি জেলায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী 2 জোড়া করে সরকারি গাইডলাইন অনুযায়ী 1 লক্ষ টাকার নিচের 1123 স্কুল এবং 1 লক্ষ টাকার উপরে থাকা 107টি স্কুলে গুণগত ইউনিফর্ম দেওয়ার জন্য সমগ্র শিক্ষার স্বীকৃতিপ্রাপ্ত যেসব সাপ্লায়ার যারা রয়েছেন তাদের অতি সত্বর স্কুল স্তরে কাপড় পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি জেলার 3টি শিক্ষা ব্লকের কাপড়ের গুণগত মান যাচাই করতে ল্যাব টেস্ট চলছে। আর এই যাচাই পূর্বে যে সমস্ত সাপ্লাইকারীদের কাপড় গাইডলাইন অনুযায়ী উত্তীর্ণ হবে তাদেরও পরবর্তীতে ছাত্রছাত্রী প্রতি মাথাপিছু 600 টাকা করে প্রদান করা হবে। তিনি আরো বলেন, শুধু স্থানীয়ভাবে নয়, গুয়াহাটিতেও স্যাম্পল পাঠানো হবে, তাই কাপড়ের গুণগত মান যাতে কোনোভাবেই নিম্নমানের না হয়, অন্যথায় সাপ্লাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, ইতিমধ্যে লালা শহরের একটি সাপ্লায়ারের বিরুদ্ধে অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে। তিনি জেলার মুখ্যমন্ত্রী সহ অভিভাবক মন্ত্রীও ঘন ঘন খোঁজ নিচ্ছেন। এ ব্যাপারে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও তাদের মতামত তুলে ধরেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ইউনিফর্ম সাপ্লাই করার অঙ্গীকার করেন। উল্লেখ্য, এবছর কাপড়ের রং বদল করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রতিটি স্কুলের ছাত্রছাত্রী নীল ও সাদার কম্বিনেশনে ইউনিফর্ম পাবে। এদিকে জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে ও সাপ্লায়ারদের সতর্ক করে দেন যাতে করে গাইডলাইন বহির্ভূত কোনো ইউনিফর্ম সাপ্লাই করা না হয়। সভায় উপস্থিত হাইলাকান্দি জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক তথা স্কুল সমূহের পরিদর্শক তাপস দত্ত, কাটলিজোড়া শিক্ষাখণ্ডের আধিকারিক নজমুল হোসেন লস্কর সহ ডিপিওটিডি ডক্টর বিকাশ ভট্টাচার্য, ফিনান্স অফিসার দীপক চক্রবর্তী সহ বিভিন্ন খণ্ড আধিকারিকরা উপস্থিত ছিলেন। অপরদিকে অখিল গগৈর স্ত্রী সুন্দরী তরুণী মিস ইন্ডিয়া এমন মন্তব্য করে ক্ষমা চাইলেন এআইডির সুপ্রিমো বদরুদ্দিন আজমল। তার এমন অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে মামলা টুকলো রাইজোর দল। বদরুদ্দিন আজমলের মন্তব্য রাজ্যের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। অখিল গগৈর স্ত্রী গীতাশ্রী তামুলিকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন আজমল। এই বিতর্কের পর সোমবার ক্ষমা চান আজমল। তিনি আরো বলেন, আমার কথা যদি আঘাত লাগে তাহলে আমি 1 বার নয় 10 বার ক্ষমা চাইব, আমার কোনো আপত্তি নেই। বদরুদ্দিন আরো বলেন, আমি অপমান করতে চাইনি, কিন্তু সংবাদ মাধ্যম কেন এমন করছে?
আর কেনই বা এটা ইস্যু করছে তাও বুঝতে পারিনি। আমি নারীদের সম্মান করি। রবিবার সাংবাদিকদের এক প্রশ্নে দল সুপ্রিমো বলেন, অখিল গগৈর স্ত্রী বুড়ো, কেন মুখ্যমন্ত্রী এর পেছনে রেখেছেন? বুড়ি কেন বললেন সাংবাদিকদের ধরলে? তিনি বলেন, সুন্দরী তরুণী মিস ইন্ডিয়া অখিল গগৈর স্ত্রী। এরপরে তোলপাড় শুরু হয় রাজনৈতিক মহলে। বরপেটার সাংসদ ফরিমোশন চৌধুরী বলেন, আজমল আসামের সম্পদ নয়, একটি বোঝা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।